এই জায়গার থেকে পুরো ফেওয়া লেকের ভিউটা জাস্ট অসাধারণ ভাই। একবার সানডার দেখেন, এত সুন্দর একটা লুক দিছে। এরকম একটা লুকের সাথে এইরকম একটা লেকের ভিউ ভাই, এর থেকে বেস্ট কিছু হইতেই পারে না। দেন আমার চোখটা একটু লেগে গেছিল, তো একটু ঘুমায় নিলাম। দেন দেখলাম আমাদের বাস একটা ব্রেক দিচ্ছে, আই থিঙ্ক এটা একটা কফি ব্রেক। ব্লগ করতে হবে বাংলাদেশে, হাই বলতে look at this তো ডেঞ্জারাস আর এত বাজে রাস্তা। এই যে অলরেডি টিকিট আমার হাতে, এটাতে উঠতে আমার লাগবে 150 টাকা। এটাতেও আই থিঙ্ক 150 টাকায়। অ্যামেজিং রোড ভিউ আর কি, আর সাইডে এরকম ছোট ছোট পাপিস দেখতে পারবেন। আমি খুবই এনজয় করলাম এই জায়গায়। আমি যে একা আসছি, আমার মনে হইতেছে না যে আমি একা আসছি, আমার মনে হইতেছে এরা সবাই আমার নিজের মানুষ। ওয়েলকাম টু 99% ফান। তো আজকে নিয়ে চলে এসেছি আবারো অমর অন ফায়ারের একটা ভিডিওর উপর রিঅ্যাকশন। আর এই ভিডিওটা যেই চ্যানেল থেকে আর কি রিলিজ করা হয়েছে, সেই চ্যানেলটার নাম বলে দিই, রাইডার অমর অলওয়েজ অন ফায়ার। আর ভিডিওটার টাইটেলটাও বলে দিই, সব থেকে ভয়ঙ্কর রাস্তা দিয়ে চলে গেলাম নেপালে পোখারায়। তো এইটা হচ্ছে অমর অন ফায়ারের একটা ব্লগ চ্যানেল। ও আমি আচ্ছা ও বাকি আরেকটুখানি ইনফরমেশন বাকি, আমার তো এক্সাইটমেন্ট আর পাচ্ছি না। হ্যাঁ কমপ্লিট করবে। ও অমর অন ফায়ারের এই ভিডিও নয়, এটা ব্লগের উপর আমরা রিঅ্যাকশন দিতে চলেছি। আর এই ব্লগটা কিন্তু 1 আওয়ার এগো রিলিজ করা হয়েছে। তার মধ্যে ভিউ কিন্তু 11k মানে 11k এর প্লাস আছে, মানে 12,000 অলমোস্ট আর কি। ঠিক আছে, তো অমর অন ফায়ারের ভাই এটা হচ্ছে গিয়ে ব্লগ চ্যানেল। তো এই ব্লগ চ্যানেলটা দেখতে সত্যি ভালো লাগে এবং সে নানা রকম দেশগুলো ঘোরে এবং তাদের মাধ্যমে আমরাও ঘুরতে পারি। এবং তোমরা অমর অন ফায়ারের তো ভাই বরাবরই তোমরা একটা বিরাট বড় ভক্ত, এবং তোমরা নিত্যদিনই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও যে দাদা অমর অন ফায়ারের ভিডিও কবে আসবে। তার জন্য অমর অন ফায়ারের এখন তো নতুন কোনো ভিডিও আই থিঙ্ক আসছে না। হ্যাঁ একদমই আসছে না। আমরা লাস্ট পুষ্পা 2টা আর কি করেছিলাম রিঅ্যাকশন, তারপরে কোনো ভিডিও এখন আপলোড হয়নি। তো আমরা এখন হচ্ছে কি অমর অন ফায়ারের ব্লগ গুলোকে রিঅ্যাকশন করবো। তো দেখা যাক। এবং ভাই অমর অন ফায়ারের ভাই ব্লগ মানেও যা, তার ভিডিও মানেও তাই, মানে অমর অন ফায়ার কে নিয়ে কথা তোমাদের আর কি, তাই তো। তো তার জন্য অমর অন ফায়ারের ব্লগের উপর রিঅ্যাকশন জাস্ট সদ্য মাত্র রিলিজ করেছে 1 ঘন্টা আগে। চলো আজকে দেখে নেবো, আর বাড়তি কথা বলে টাইমটাকে একদমই ওয়েস্ট করবো না, ডাইরেক্টলি রিঅ্যাকশনে যাবো। কিন্তু রিঅ্যাকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা নতুন একটা চ্যানেল খুলে ফেলেছি, তো সেটা নাম 99% ফান শর্ট। তো সেটা যদি কেউ সাবস্ক্রাইব না করতে, ঝটপট সাবস্ক্রাইবটা করে নিও, এবং সেই লিঙ্ক গুলো তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের কাছে উইদিন 10 ডেজ বা 15 ডেজ এর মধ্যে যদি ডেডিকেট ভাবে রিঅ্যাকশন ভিডিও চাও, তাহলে আমাদের মেম্বারশিপটা কিন্তু অবশ্যই জয়েন করে নিও। এবং তার পাশাপাশি তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ যদি কথা বলতে চাও, তাহলে কি করতে হবে? ফেসবুক ইনস্টাতে ফলো করতে হবে, ঝটপট ডিএম করতে হবে। এক্স্যাক্টলি। এবং তার পাশাপাশি তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও, তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 pm লাইভে জয়েন হয়ে যেতে হবে। এক্স্যাক্টলি। এবং আমাদের ফেসবুক লাইভ দেখতে গেলে কি করতে হবে? এভরি ফ্রাইডে 8 pm লাইভে জয়েন হয়ে যেতে হবে। তো চলো আর বাড়তি কথা না বলে ডাইরেক্টলি রিঅ্যাকশনে চলে যাই। এই জায়গার থেকে পুরো ফেওয়া লেকের ভিউটা জাস্ট অসাধারণ ভাই। একবার সানডার দেখেন, এত সুন্দর একটা লুক দিছে। এরকম একটা লুকের সাথে এইরকম একটা লেকের ভিউ ভাই, এর থেকে বেস্ট কিছু হইতেই পারে না। দেন আমার চোখটা একটু লেগে গেছিল, তো একটু ঘুমায় নিলাম। দেন দেখলাম আমাদের বাস একটা ব্রেক দিচ্ছে, আই থিঙ্ক এটা একটা কফি ব্রেক। ব্লগ করতে হবে বাংলাদেশে, হাই বলতে look at this তো ডেঞ্জারাস আর এত বাজে রাস্তা। এই যে অলরেডি টিকিট আমার হাতে, এটাতে উঠতে আমার লাগবে 150 টাকা। এটাতেও আই থিঙ্ক 150 টাকায়। অ্যামেজিং রোড ভিউ আর কি, আর সাইডে এরকম ছোট ছোট পাপিস দেখতে পারবেন। আমি খুবই এনজয় করলাম এই জায়গায়। আমি যে একা আসছি, আমার মনে হইতেছে না যে আমি একা আসছি, আমার মনে হইতেছে এরা সবাই আমার নিজের মানুষ। আর আমাদের ওখান থেকে দার্জিলিং থেকে নেপাল। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। সবাই ভালো আছেন? আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনার গত ব্লগে দেখছেন যে আমি আসছিলাম নেপালের থামেলে। তো কালকে রাত্রে আমি এই হোটেলটাতেই ছিলাম। মূলত থামেলের মোস্ট অফ দ্য হোটেলের ডেকোরেশন এরকম। আর এখন বাজতেছে সকাল 6টা, আর এখন আমি এইখান থেকে যাবো হইলো পোখারায়। 7টা বাজে হইলো এইখান থেকে পোখারার বাস। এখন কিন্তু এই জায়গায় অনেক ঠান্ডা, এই জায়গায় 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে। তো বুঝতেই পারতেছেন আমি রেডি হয়ে গেছি, কারণ 6:30টার ভিতর আমার থাকতে হবে হলো বাস স্ট্যান্ডে। তো দেরি না করে চলুন বেরিয়ে বেরিয়ে। এখনো সূর্য উঠে নাই, বাট থামেল শহরে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। সব লোকাল মানুষ, টুরিস্টরা এখনো বাইরে হয় নাই। টুরিস্ট বাইরে হওয়ার ভিতর তারাই বাইরেছে যারা আমার মতো পোখারায় যাইবে। অলরেডি আমি 500 মিটারের মতো হাঁটছি, আর 1 কিলোমিটারের মতো হাঁটতে হবে। আপনারা চেষ্টা করবেন এই পথটুকু হাইটেই যাওয়ার, কারণ এই ঠান্ডার ভিতরে হাঁটলে তেমন একটা প্যারা খাবেন না। গাড়িতে উঠলে
শুধু 400-500 টাকার একটা চূড়া খেয়ে যাবেন, কারণ এই জায়গায় ট্যাক্সি যারা চালায় তারা গলা কাটা দাম রাখে। তো আমার মনে হয় সবার প্রথমে আমি বাস স্ট্যান্ডে চলে আসছি। তো আমি আসার সাথে সাথে খুবই আন্তরিকতার সাথে আমার গ্রহণ করছে তারা। আসলে এইখানকার মানুষ খুবই আন্তরিক, আপনি যে জায়গায় যান না কেন। আর এই যে হলো বাসটা বাইরে থেকে দেখতে যেমন তেমন হলো, ভিতরে কিন্তু একদম সোফা সিট। তো বৈশা যেতে তেমন একটা কষ্ট হবে বলে আমার মনে হয় না। বাট পাহাড়ি রাস্তা অনেকটা পথ ট্রাভেল করতে হবে, প্রায় 199 কিলোমিটার। তো এরকম সকালবেলা একটা কফি নিয়ে নিছি, কফিতে চুমুক মেরে সকালটা কাটাই, কফিটাও জোস। বাট এই জায়গার চা কফির দাম কিন্তু অনেক বেশি। এই কফিটা আমার দাম পড়ছে হলো 55 টাকা, বাট খারাপ না চল। আর উঠে বললাম বাসে, আর বাসে ওঠার সাথে সাথে আমাদের বাস ছেড়ে দিছে। খুবই কমফোর্টেবল সিট, একদম বেডের মতো। এটা নন এসি বাস, বাট এসি বাসের থেকে অনেক বেশি ভিআইপি। আর বাসটা এখনো ফাঁকা নামা, স্টপ থেকে যাত্রী তুলবো। আর এই বাসে বেশিরভাগই ফরেনার, নেপালি মানুষ নাই বললেই চলে। আর আমি খুবই সুন্দর একটা সিটে বসছি, এই সিট থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর পাওয়া যাবে। আর তার থেকে মজার বিষয় হলো এই বাসে চালানোর জন্য ওয়াইফাই আছে, পাওয়া যায়। ওয়াইফাই চালাইতে চালাইতে রিল্যাক্সে যাওয়া যাবে। আর নেপালের যে লোকাল ভাষা, এটা বোঝাটা অনেকটা টাফ, বাট আপনার চলাচল করতে কোনো কষ্ট হবে না, কারণ তারা হিন্দি খুবই ভালোভাবে বুঝে, খুবই ভালো বলতে পারে। আর আমি তো মোটামুটি হিন্দিতে প্রো, তো আমার কোনো সমস্যা হয় না। ছোটকাল থেকে ডোরেমন দেখার এইটাই একটা ফায়দা হয়েছে। আমি ডোরেমন দেখে এত ভালো হিন্দি শিখছি, কোনো জায়গায় হিন্দিতে কথা বলতে পারি, কোনো সমস্যা হয় না। আর আমি বাসে খাওয়ার জন্য মোটামুটি চিপস, চকলেট অনেক কিছু নিয়ে উঠছি, কারণ যেহেতু একটা লং জার্নি, চাবানোর জন্য কিছু নিয়ে ওঠা বেটার, নয়তো আমি বোর হয়ে যাবো। আর এই মাত্রই আমাদের বাস ছোট্ট করে একটা বিরতি দিল সবার নাস্তা করার জন্য আর সকালের কাজটা সেরে নেওয়ার জন্য। আর আশেপাশের ভিউটা মোটামুটি ভালোই সুন্দর, রোডটা উঠছে, ভিউটা আরো সুন্দর পাওয়া যেতেছে। বাট এখন একটু ঠান্ডা লাগতেছে, সবাই তো নাস্তা করা শুরু করছে, দেখি আমি যে কি পাই। আর আমি একটা ছোলা ভাজা আর আলু নিলাম, এটার দাম পড়ছে হইলো 100 টাকা। আর একটা বয়েলড এগ নিছি, এটার দাম পড়ছে 30 টাকা। বললাম না এই জায়গায় খাবারের দাম একটু বেশি, এটা বাংলাদেশ থেকে নিলে হয়তো 70-80 ভিতর কভার হয়ে যেত, বা এর থেকে কম লাগতো। তো তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে আমাদের বাস আবার ছেড়ে দেয়। খাবারের টেস্টের কথা, তাহলে এই জায়গায় খাবারের টেস্ট একদমই ভালো না। এই জায়গার খাবার দিয়ে একটা স্মেল আসে যেটা অনেকেরই সহ্য হয় না, যার ভিতর আমি একজন। তো আপনি যদি নেপাল আসেন, এক্সট্রিমলি কষ্ট করতে হবে, ওই প্রস্তুতি নিয়ে আইসেন কিছুদিনের জন্য। নেপালের একটা জিনিস খুব সুন্দর, সেটা হলো মিউজিক। যদিও নেপালি ভাষা আমি বুঝি না, বাট মিউজিকের ব্যাকগ্রাউন্ডে যে লাইক গাড়িতে অলওয়েজ এই যে টিভিতে নেপালি গান চলতেছে, সাউন্ডটা যেখানে আসতেছে লাইক ট্রাভেলের সাথে একদম মিলে গেছে, জোস। বাসটা ভালো, বাট রাস্তাটা মোটেও ভালো না। আমরা বর্তমানে বিশ্বের অন্যতম ডেঞ্জারাস রাস্তায় আছি, ঠিক আছে, খুবই বিপজ্জনক রাস্তা। রাস্তা দেখেন, এই নিচে সব খাদ, হ্যাঁ, আর রাস্তায় এমন বাজে বাজে মোড়। রাস্তাটা কিন্তু মোটেও পাকা না, হ্যাঁ, জাস্ট মাটির রাস্তা। বৃষ্টি হলে এই রাস্তার অবস্থা কি হয় এটা ভাইবে আমার ভয় লাগতেছে। আর রাস্তার যখন এক সাইড দিয়ে গাড়ি আসে আর এক সাইড স্টপ থাকে, তাই আমরা যখন স্টপ আসছি ওই পাশ দিয়ে আসতেছে, দুই পাশ দিয়ে একসাথে গাড়ি আসলে সংঘর্ষ হইতে পারে। জাস্ট লুক এট দিস রোড ভাই, এত ডেঞ্জারাস আর এত বাজে রাস্তা আমি এর আগে কখনো দেখিনি। এই রাস্তার ইতিহাসও কিন্তু ভয়ঙ্কর, ঠিক আছে। এই রাস্তায় প্রতি বছরই নাকি অনেক গাড়ি নিচে পড়ে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। দেন আমার চোখটা একটু লেগে গেছিল, তো একটু ঘুমায় নিলাম। দেন দেখলাম আমাদের বাস একটা ব্রেক দিচ্ছে, আই থিঙ্ক এটা একটা কফি ব্রেক। কফি শপ আছে, সবাই কফি টফি খাইতেছে। আমি একটা চা নিলাম মাসালা টি, যেটার প্রাইস পড়ছে 120, মানে 120 টাকার মতো, যেটা দিয়ে আপনি আপনার সকালে নাস্তা করে নিতে পারবেন। বাট টি ওয়াজ গুড। আর এখন এই জায়গার তাপমাত্রা চলতেছে -1 ডিগ্রি, হয়তো ওরকমভাবে বুঝতে পারতেছি না, বাট প্রথমে যখন নামলাম তখন কাঁপুনি উঠে গেছিল। চাটা খেয়ে ভালো লাগতেছে, চাটা খাই, দেন হালকা পাতলা এই জায়গাটা ঘুরি, চাটা শেষ করি। এই জায়গায় ঘোরার মতো আর কিছু নেই, দেখার মতো আর কিছু নেই, জাস্ট এমন একটা জায়গা, এই জায়গায় সব গাড়িগুলো ব্রেক নিতে। ভাই এই জায়গায় বাংলাদেশি বলতে খালি আমিই আছি, আর কেউ আছে বলে আমার মনে হয় না। আর যারা আছে হয়তো তারা নেপালি, নয়তো অন্য কোনো দেশের। বাসের সিট এত আরামদায়ক দেখে আমি এই সিটটাকে যতটা আরামদায়ক দেখে ভাবছিলাম অতটা আরামদায়ক হয় নাই। এই রাস্তাগুলা একদম রোলার কোস্টার ট্রেকের মতো, এমনি 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 সাপের মতো পেঁচানো, তার মধ্যে ভাঙাচোরা তো আসেই। আমার মনে হইতেছিল আমি পুরোটা সময় একটা রোলার কোস্টারের ভিতর বসেছিলাম। যদি জাস্ট বাসের ছাদটা না থাকতো তাইলে একদমই রোলার কোস্টার। কিছু করার নাই। রাস্তাগুলো এলো পাহাড়ের মধ্যে দিয়ে,
তারা চাইলেও এর থেকে বেটার রাস্তা বানাইতে পারবো না, কারণ রাস্তা ভালো করবো আবার পাহাড় ধৈসা বইরা আবার রাস্তাটা নষ্ট হয়ে যাবে। যে মনে করছে খুব কাছাকাছি চলে আসছে, অলরেডি 3টা বাজে গেছে, আই থিঙ্ক আর আধা ঘন্টার মতো লাগবে। তো কথা হইব ডিরেক্ট পোখরাতে নেই। আর আলহামদুলিল্লাহ উই সেফলি রিচ অ্যাট পোখরা। এইখান থেকে আমি আমার হোস্টেলে যাব, যেটা আমার মনে হয় 1 কিলোমিটার দূরে, 1.5 কিলোমিটার হবে। আর আমি চিন্তা করতে সাইডেই যাবো, কারণ হাঁটার প্র্যাকটিস করতে হবে, যেহেতু ট্রেকিংয়ে যাইতেছি মোটামুটি আকারে ভালো রকম হাঁটতে হবে। আর একটা জিনিস দেখায়, এইখান থেকে কিন্তু হিমালয়ার ভিউটা খুব সুন্দর পাওয়া যেতেছে। এই জায়গায় দেন আরও আছে, এই বিল্ডিংয়ের পিছিয়ে ঠেকে আছে। তো চলেন কথা না বাড়াইয়া তাড়াতাড়ি হাঁটা শুরু করি। জায়গাটা খুবই সুন্দর আর রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো ময়লা টয়লা আমি দেখতেছি না। ওই যে একটা পার্ক আছে, পোলাপান খেলাধুলা করতেছে, যে যার মতো আছে। অ্যান্ড রাস্তা তো দেখতেছি না, একদম নেট অ্যান্ড ক্লিন। সাইডে পাহাড়ের ভিউ আছে সুন্দর। বা এই জায়গায় আপনি কি করতেছেন এটা কারো দেখার সময় নাই, যে যার মতো আছে। আর এই আমি প্রথমে বলছিলাম এই জায়গার মানুষ খুবই মিশুক, খুবই ভদ্র প্রকৃতির। বাস থেকে যখন আমি নামি তখন একজন জিজ্ঞেস করছিল যে আপনার হোটেল লাগবে নাকি। আমি একবার বলছি না, সে দ্বিতীয়বার আমার জিজ্ঞেস করে নেই আর কিছু। এমনকি তারা না করার সাথে সাথে আর কেউ আমার দিকে আগায়ও নাই জিজ্ঞেস করার জন্য। আর বাংলাদেশ হইলে বার্গেটিং করতে করতে শেষ হয়ে যেতাম। যাক, অনেকটা পথ আইসা পড়ছি, আই থিঙ্ক আমার হোটেল সামনেই কোথাও। আর চলে আসলাম আমি আমার রুমে। রুমটা মোটামুটি সুন্দর, এটা একটা শেয়ারিং রুম আর কি। এই রুমে 6টা বেড আছে, বাট 6 জন কখনোই ফুলফিল হয় না, হয়তো 3 জন আর 4 জন থাকা পড়বো। আমার বেডটা উপরে পড়ছে, কারণ নিচের বেডগুলো একদম ফিল আপ। বাট আমার বেডের সাইডে উইন্ডো আছে, তো খুব সুন্দর আলো আসতেছে। হোটেলের বাইরের সাইডটাও খুব সুন্দর। আর শেয়ারিং রুম মানে অপরিষ্কার এরকম কিছু না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো, রুম থেকে শুরু করে ওয়াশরুম পর্যন্ত। আর যেহেতু আমি বাজেট ট্যুর দিতেছি আর এই জায়গায় জাস্ট একটা রাতে আমি থাকি, তাই আমি চিন্তা করলাম বেশি টাকা খরচ করে লাভ নাই। এই রুমটার ভাড়া পড়ছে 700 NRP, তাও সকালের ব্রেকফাস্ট সহ। তো আমি আমার ফোনটা চার্জে লাগাই দিচ্ছি, কারণ ফোনগুলোতে একদমই চার্জ নাই। আর এখন তাড়াতাড়ি আমি গোসলটা সেরে নিবো, গোসলটা সেরে একটু রেস্ট নিবো, তারপর আমি বাহিরটা ঘুরাই দেখাইতেছি। আমি বেরিয়ে বললাম আমার হোটেল থেকে, কারণ সময় একদমই কম। এই অল্প সময়ের ভিতর আপনাদেরকে অল্প কিছু জায়গায় ঘুরে দেখাইতে হইব। হোটেলটা দেখেন অনেক কিউট, অনেক বেশি কিউট। তো এখন আমি যাবো হলো ফেওয়া লেকের দিকে। আমার এক ভাই আছে যিনি ঢাকার থেকে আমার সাজেস্ট করতেছে কই কই যাইতে। উনি যদি না থাকতো আমি অনেক একা হয়ে যেতাম। তো আমার এই নেপাল ব্লগের শেষের দিন আমি ওনার ইন্ট্রোডিউস করাবো। তো চলেন আপাতত ফেওয়া লেকের দিকে হাঁটা যাক। আর আমি হাইটে যেতেছি, কারণ আমার পাশে হইলো ফেওয়া লেক। দেখেন কত সুন্দর একটা লেক, যদিও ভিউ পয়েন্ট একটু দূরে, বাট এরকম একটা লেক পাশে থাকলে গাড়ি দিয়ে যেতে কি মনে চায়। এরকম একটা পাশে লেক, দেন ওই হিমালয়ের সুন্দর একটা ভিউ, তারপর ওই যে বড় বড় পাহাড়, সবাই এই জায়গায় ভিউ এনজয় করতেছে, এভরিওয়ান। অ্যামেজিং রোড ভিউ আর কি। আর সাইডে এরকম ছোট ছোট পাপিস দেখতে পারবেন। এটি কিন্তু কেউ নিয়ে আসে না, ঠিক আছে, এগুলো এই জায়গায় থাকে। অনেকগুলো দেখছি, অনেক বড় বড় গুলো আছে। কি রে ভাই, ও চেচ্ছে কে? ওই কাকারা দেখে যেতে গেছে। ওরে ভাই তো মহিলার, ও আই থিঙ্ক ওনার এই কুকুরগুলা। ও নাইস, ভেরি সুইট। এটা সব থেকে বেশি সুন্দর। ভাই আমার কামড় টামড় দেবো নাকি? ইয়ে আপকা হ্যাঁ ক্যা? ইয়ে আপকা হ্যাঁ ক্যা? ও ভাই অরে কাকা, কুকুরগুলো মানুষের মতো ফ্রেন্ডলি। দেখেন কত সুন্দর খেলতেছে ওনার সাথে। অ্যামেজিং অ্যামেজিং ভাই। একবার সান্ডার দেখেন, এত সুন্দর একটা লুক দিছে। এরকম একটা লুকের সাথে এইরকম একটা লেকের ভিউ, ভাই এর থেকে বেস্ট কিছু হইতেই পারে না। আল্লাহ তাআলার সৃষ্টি, প্রশংসা কইরা শেষ করতে পারব না, অপরূপ সুন্দর। আর মূলত এটাই হচ্ছে ফেওয়া লেকের ভিউ পয়েন্ট। এই জায়গা থেকে আপনি রেন্টে বোট নিয়ে বোট চালাইতে পারবেন, আর অনেক রাইড আছে, রাইডে চড়তে পারবেন। তারপরে প্যারাগ্লাইডিং, বানজি জাম্প সব কিছু এখানে পাওয়া যায়। যেহেতু আমি একা, তো রাইড টাইডে আমি চড়বো না, কারণ আমার ইন্টেনশন তো আলাদা। আমি যেমন বেস্ট জায়গায়, সেটা হলো অন্য কোনো বেস্ট ক্যাম্পে। আর আমার এই জায়গায় আসতে এতটা দেরি হয়ে গেছে, আসলে ওরকম সময়ও নাই। ওই সাইডটাতে অনেক মানুষ, আর এই পুরো জায়গাটাতেই মানুষ মন মতো ঘুরতেছে ফিরতেছে, ছবি টবি তুলতেছে। আমি একা, আমার লোক আরেকজন হইলে ছবি টবি তোলা যেত। যাই হোক, ব্যাপার না, মাঝে মধ্যে একাকিত্বই অনেক সুন্দর। আর এইখান থেকে জাস্ট এই ভিউটা দেখেন, অসম একটা ভিউ। আর এই ফেওয়া লেকটা কিন্তু অনেক বড়, 2.1 কিলোমিটার পুরা লেকটা আর কি। লেকটার আশেপাশে ঘুরে দেখতে গেলে ভাই আজকের দিনে হবে না। আর বোট রাইডিং করতে পারবো না, কারণ আমি একা। তো কি আর করার, আশেপাশে চক করে দিই। মাশাআল্লাহ, অ্যামেজিং ভিউ। আমার এই জায়গাটা ছাইরা যেতেই মন চাইতেছে না। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, নেপালে আসলে আপনাদের গাইড নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, কারণ নেপালি মানুষ এত ভালো, আপনি যেটা বলবেন সেটাতেই ওকে। আমি ছবি তুলতে গেছি, ফোনটা নিয়ে নিজেই ছবি তুলে দিল, দেন ছবি হয়েছে নাকি, ঠিকঠাক আছে নাকি, এগুলো চেক করলো। যখন আমি বলছি ওকে, তখনও তো খুশি হয়ে গেছে। মানে না জানি আমি ওর ছবি তুলে দিচ্ছি, ভালো লাগতেছে আর কি। এই টাইপের মানুষ যদি সব জায়গায় থাকতো, আসলে আমরা কোনো প্রবলেমে বা বিপদেই পড়তাম না।
আর এই জায়গায় কিন্তু আরেকটা ভিউ পয়েন্ট আছে, আর একটা মজার জিনিস হলো এই জায়গায় ভাই গান বলতেছে, উনি অন্ধ, হ্যাঁ উনি গান বলতেছে আর আই থিঙ্ক এই জায়গায় টাকা কালেক্ট করতেছে। ও প্লাস উনি এই জায়গায় ওয়েট মাপে। আচ্ছা আমি ওনার কিছু টাকা দিয়ে আই এম এক্সট্রিমলি সরি যে আমি বলছি বিষয়টা ইন্টারেস্টিং, বিষয়টা মোটো ইন্টারেস্টিং না, আমি জানতামই না লোকটা অন্ধ। আমি যখন সামনে গেলাম তখনই টের পাইলাম। বিষয়টা দেখে খুবই খারাপ লাগলো, বাট উনি গান অনেক ভালো গাইছে। ওনার এই ট্যালেন্টের জন্য ওনারে আমি 20 টাকাই দিতে পারছি, আমার কাছে ভাঙটি ছিল না। আসলে এই ধরনের মানুষ দেখলে খুবই খারাপ লাগে। যাই হোক, আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম বানাইছে, এতে আমাদের কোনো হাত নাই। তো আমরা ফেওয়া লেকের মোটামুটি একারে শেষ পর্যায়ে এসে পড়ছি। আসলে শেষ বললে ভুল হবে, ফেওয়া লেকটা একদম গোল, তো এটা শেষ করা পসিবল না, মানে যেখান থেকে শুরু করবেন ঘুরে আবার ওই জায়গায় চলে আসবেন। বাট নেপাল আসলে এই ফেওয়া লেকে ঘোরা মাস্ট। আর এই জায়গায় খুব সুন্দর একটা চরক গাড়ি আছে, এটার কি বলে জানি না, আমি চরক গাড়ি বলি। তারপরে পোলাপানের আর কি রাইড আছে অনেকগুলো, এই জায়গায় স্কেটিং করে। স্কেটিংটা আমি করতে পারতাম কারণ আমি একা আছি, যদি আমি স্কেটিং করতে পারতাম, বাট আমি স্কেটিং করতে পারি না, আসলে জীবনে অনেক কিছুই পারি না। আর এই জায়গায় লেকের সাইডে খুব সুন্দর বসার জায়গা, সবাই এই জায়গায় বসে আড্ডা দিতেছে। আমি চাইলে এই জায়গায় বসতে পারি, বসে কিছু সময় কাটাইলাম, দেন অন্যদিকে মুভ করুম। আপাতত বইসা একটু নিজের মনটা খুশি করি। এরকম একটা ভিউয়ের সামনে বসে থাকার মজাই আলাদা। লাইক সামনে এই যে সানডা ডুবতেছে, দেন লেকের ভিউ, আর আপনি এই জায়গায় বসে এটা এনজয় করতেছেন একা একা, অন্য লেভেলের মজা ভাই এটা। ঘোরার মধ্যে আলাদাই শান্তি আছে। আর রাত যত হইতেছে এই জায়গাটা তত বেশি জমজমাট হয়ে উঠছে। এতক্ষণ এই জায়গাটা মরা মরা ছিল, মানুষই ছিল না, বাট এখন এই জায়গার প্রত্যেকটা রাইড চালু হয়ে গেছে। আমি এইটাতে উঠবো, ঠিক আছে, এটা আমার সাথে যায়। আরেকটা রাইড আছে ভয়ঙ্কর, ওটা থেকে উঠেই না ভাই, কারণ আমার একার লেগে তো রাইড অন করবো না, নয়তো আমি একাই উঠতাম। বাট এইটা অনেক স্কেরি, হ্যাঁ এটাতে উঠার ট্রাই করবো, বাট আগে আমি এটাতে উঠবো। এই যে অলরেডি টিকিট আমার আছে, এটাতে উঠতে আমার লাগবে 150 টাকা, এটাতেও আই থিঙ্ক 150 টাকাই, আমি জানি না আর কি। এই জায়গায় সব কিছুর প্রাইস দেওয়া আছে, এটা হলো টিকিট কাউন্টার, ঠিক আছে। চলো আমি ওই জায়গায় বসছি, আর এই জায়গায় একটা সেফটি হ্যান্ডেলও আছে, যেটা আমরা লাগাই দিল। দেখি এটা কেমন স্কেরি নাকি। এটাতে উঠার পর পোলাপান অনেক চিল লেগেছিল, যার জন্য এটাতে উঠার আমার শখ হয়েছে, হয়তো এটাতে আমি উঠতাম না। চলো ভাই, আমি একাই, আরো আছে পিছনে, বাট এটাতে আমি একাই। ও বাট এটার উপর থেকে মূলত আমার ইন্টেনশন ছিল এই ভিউটা দেখুন ভাই, হোয়াট আ ভিউ। ও ভাই সাব, এটার উপরে কত সুন্দর দেখা যাইতেছে ভাই সবকিছু। এটা তো উঠা সার্থক ভাই, এটা তো উঠা সার্থক। এটার উপরে থেকে এই যে লেকের ভিউটা, ও ভাই ওটা ভিউ ভাই, ওটা ভিউ, মন খুশ হয়ে গয়া, দিল খুশ হয়ে গয়া। নাগরদোলা বলি আমরা এটা। ভাই ভাই এটা তো ভয় আছে, ভয় বলতে কি মানে যখন নিচে নামে, ও হ্যাঁ নিচে যখন নামতে পারে তখন চোর হালকা হবে, নিচে নামলে বুকটা হালকা টাকাটা উসুল হয়ে যাবে। নয়তো মনে হইতো যে আরে ভয়টাই পাই না, কি লেগে এটা উঠলাম ভাই, টাকা উঠল। এই জায়গার থেকে পুরো ফেওয়া লেকের ভিউটা অসাধারণ। নামাই তখন ও হোয়াট আ ভিউ ভাই, একদম সবাই এখানেই নেমে যাবো আমরা। আর ওইটা করা শেষে আমি থাকি সেই এই নৌকায়, এটার নাম হলো কলাম্বাস। ওই জায়গায় মোটামুটি ভালো মানুষ আছে, আমি দেখলাম একেবারে উপরে উঠবো, বাট এই জায়গায় অলরেডি মানুষ এটা বয়ে আছে। আর আমার লোক একজন পাইছি, উনি হলেন নেপালি, বাট উনি যাদের সাথে থাকে ওরা নাকি সবাই বাঙালি। যাই হোক খুবই মিশুক, আমার বললো চলো আমরা একসাথেই টিকিট কাটি, তো আমরা একসাথেই টিকিট কাটছি, পাশাপাশি করছি। আচ্ছা নাম দিনেশ, আচ্ছা আমার ব্লগ করতেও বাংলাদেশে হাই বলবো। হ্যালো কেমছো, আচ্ছা মোটামুটি আমাদের এই জায়গায় ভরা মানুষ আছে, ওই পাশে দেন আমাদের এই পাশে জাস্ট মাঝখানের গুলা খালি আর কি। তো চলো স্টার্ট করবো। ওকে নাইস টু মিট ইউ, টাটা, ওকে ওকে আল্লাহ হাফেজ। এরা খুবই ফ্রেন্ডলি ভাই, এরা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো, এরা বললো যে ওই জায়গায় যে ওদের ফ্রেন্ডদেরও বললো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে, আরও কত কিছু ইনভাইট করলো আমারে। যাই হোক আমি খুবই এনজয় করলাম এই জায়গায়। আমি যে একা আসছি আমার মনে হইতেছে না যে আমি একা আসছি, আমার মনে হইতেছে এরা সবাই আমার নিজের মানুষ। আর এই জায়গাটার নাম হলো পোখারা ডিজনিল্যান্ড। এই জায়গায় শুধু বাপ্পার কার্ডটাই আছে, যেটা আমি চালাইতে পারবো আর কি, যেহেতু আমি একা।
ভাই, আর যেসব রাইড আছে বেশিরভাগ রাইডই বন্ধ, এগুলো কিন্তু রাস্তা অনেক সুন্দর লাগে আমি দেখছি। তো বাম্পার কার তো চালাবো, বাট ভিডিও করার মতো কোনো মানুষ নাই। আমি আর এটা এক হাত করতে দিয়া পারি। মোবাইল ধরে এক হাত দিয়া বাম্পার কার চালাবো, এটা মোটেও সহজ কিছু না। তো জাস্ট আমি এই বাম্পার কার রাইডটা এনজয় করি। চলো, অনেক মজা পাইছি, ওদের ভাই ঘুরলাম। দুইটা গাড়ি ছিল আর ওরা কিন্তু অনেক ছোট ছোট পোলাপান, যদি ওরা ঠিকঠাক মতো চালাইতে পারে না তো আমি ইচ্ছা মতো করে মারছি। আমি অনেক এনজয় করলাম এটাতে। আর এই জায়গার বাইরের পরিবেশটাও একদম জমজমাট হয়ে উঠছে। এই দেখো পান্ডা এই জায়গায়, কিন্তু আমি পান্ডা বাচ্চা কাচ্চার সাথে ছবি টবি তুলতেছে, খেলতেছে। ওরে ভাই, হোয়াট আ স্টাইল ভাই! আর পুরা জায়গাটা একদম জমজমাট হয়ে গেছে, জায়গায় জায়গায় বারবিকিউ চলতেছে। কি কাকা ভুট্টা ভাজতেছে আই থিঙ্ক। আর রাতের লেকটার ভিউটাও অনেক সুন্দর, যদিও ক্যামেরাতে তেমন একটা ভালো দেখা যাইতেছে না, বাট চোখ দিয়ে দেখলে বুঝবেন। আর এখন আমি আর এই জায়গায় একটু দাঁড়াবো না, আমার অনেক ক্ষুধা লাগছে। আমি যাই আমার হোটেলের দিকে, তারপরে দেখি কোনো মুসলিম হোটেল পাই নাকি, ওই জায়গায় যেয়ে খাবো। আমি চলে আসছি একটা মুসলিম হালাল হোটেলে, আর এই জায়গার ফুডগুলো কিন্তু হালাল। আর এই যে এগুলো দেখলেই বুঝতে পারবেন, ডেকোরেশনটা পুরোপুরি মুসলিম ডেকোরেশন। অ্যান্ড আমি অর্ডার দিচ্ছি একটা চিকেন ফ্রাইড রাইস, কারণ এই মেলেতে এত কিছু দেখা আমার মাথাগুলো গেছিলো। ভাত ছিল, বাট ভাতের সাথে তেমন বেটার আইটেম ছিল না, যার জন্য ফ্রাইড রাইসটা নিলাম। আর এটার দাম পড়ছে আমার 350 টাকা। বাংলাদেশে 350 টাকা দিয়ে ফ্রাইড রাইস কিনলে এর সাথে কত কিছু দিত, বাট আমি যেটা বলছিলাম এই জায়গায় খাবার দাম অনেক বেশি। তবে সাবস্ক্রাইব করতে আমি এগেইন করতেছি, যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি গাইস স্টে সেফ, নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ। সো ভাই ভাই রিয়াকশনটা তো করলাম অসাধারণ, আমরা তার সাথে নেপালটাকে ঘুরে নিলাম। হ্যাঁ, আমিও নেপাল সম্বন্ধে একটু একটু জানি, একটু 1% জানি, বিকজ অফ দার্জিলিং গেছিলাম আমাদের ইন্ডিয়া। তো সেখানে আর কি নেপালি মানুষদের অনেকটা টাচ পাওয়া যায় এবং সত্যি তারা খুব ফ্রেন্ডলি হয়, এটা বাস্তবতা। যে তুমি যদি কোথাও মানে স্লো ট্রাভেল করো এই সমস্ত জায়গাগুলো, মানে অর্থাৎ পাহাড়ি এলাকাতে, তো সেখানে গিয়ে তোমার আই থিঙ্ক ফিল হবে না যে তুমি সেখানে একা, কারণ ওখানকার মানুষেরা খুবই মানে মন মানসিকতার দিকে খুব ভালো হয় এবং বিশ্বস্ত হয়। তারা সত্যি খুব ফ্রেন্ডলি হয়, এটা বাস্তবতা। আর অমরন ফায়ার তো ভাই বিভৎস ঘুরছে, এবং তোমরা কমেন্ট সেকশনে জানিও যে তোমরাও কি। আর আমার তো হ্যাঁ মানে ওভারঅল ফায়ারের সাথে এই ভিডিও দেখতে দেখতেই হ্যাঁ, মনে ও আমার পুরো তো ঘোরা ঘোরা হয়ে গেল, কারণ আমি দার্জিলিং বা এইসব কোনো ও জায়গাতে ঘোরা যাইনি, হয়নি। দুই একটা ছোটখাটো জায়গা ঘুরেছি। একদম একদম একদম। তো তোমাদের যদি মনে হয় যে মানে আরো যদি চাও এরকম মানে ব্লগের রিয়াকশন, তাহলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তাহলে আমরা আবার কিন্তু ব্লগের রিয়াকশন গুলো নিয়ে চলে আসবো। আর আজকের জন্য একদমই এইটুকুই, আবার দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে। তো চলো, বাই বাই বাই। বাই।